সময়টা আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। তখন মেয়ের বিয়ে দেওয়া চারটেখানি কথা নয়, কারণ মেয়ের বিয়ে দিতে হলে যে পাত্রীপক্ষকে মোটা পণ দিতে হবে। সেই সময় এক গরিব ব্রাহ্মণ মেয়ের বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়ের বাবা পড়লো বড় মুশকিলে, কারণ পাত্রের বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেনি। তাই মেয়ের বাবা মনে মনে ভগবানকে ডাকতে লাগলো যাতে মেয়ে যেন লগ্নভ্রষ্ট না হয়। ইতিমধ্যেই বরপক্ষ এসে উপস্থিত, আর কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ জেনে গেল যে মেয়ের বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেনি। আর তৎক্ষণাৎ বরের বাবা সেখান থেকে বরকে নিয়ে চলে আসার তোড়জোড় শুরু করে দিল। আর মেয়ের বাবা ও মা বরপক্ষের পায়ে হাতে ধরে কান্নাকাটি করেও কোনো ফল হলো না। ইতিমধ্যে ওখানে একটা আওয়াজ শোনা গেল, মনে হলো দূর থেকে যেন কারা আসছে। বরের বাবা ভয় ভয় গলায় বলে উঠল, কে কে ওখানে? ওখান থেকে একটা ভারী গলায় আওয়াজ এলো, আমি ডাকাত, রঘু ডাকাত। নিমিষের মধ্যে চারিদিক নিস্তব্ধতায় ভরে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো লম্বা চওড়া কটি লোক। তাদের মধ্যে একটি লোক সোজা এসে বরের বাবার ঘাটটি চেপে ধরল। লোকটি লম্বা চওড়া শ্যাম বর্ণের, চোখগুলো তার বড় বড়, মুখ তার ইয়াব বড় পাকানো, মাথায় তার লাল কাপড় বাঁধা, আর হাতে তার একটি মোটা লাঠি। আর সে বরের বাবার ঘাটটি চেপে ধরে বলল, যদি আজ এই কন্যা লগ্নভ্রষ্ট হয়, তাহলে তোদের নৌকায় আজ তোদের কাটা মুন্ডু ফেরত যাবে। ভয় তারা তৎক্ষণাৎ বিয়ে শুরু করলেন। বিয়ের শেষে মেয়ের বাবাকে রঘু ডাকাত দিয়ে এলো কিছু টাকা ও সোনা গয়না। হ্যাঁ, এমনই ছিল রঘু, অর্থাৎ রঘু ডাকাত। তাই এখনকার লোকেরা তাকে রবিন হুডের সঙ্গে তুলনা করে। রঘু ডাকাত কুখ্যাত হলেও সে ছিল শক্তি সাধক, তাই সে নারী বা শিশুর উপর কোনোদিন অত্যাচার করেননি। রঘু ডাকাত তিনি অত্যাচারী জমিদারদের থেকে বা ইংরেজদের থেকে ডাকাতি করে সেই টাকার কিছু অংশ নিজেদের মধ্যে ভাগ করে নিতেন, আর বাকি অংশটি ভাগ করে দিতেন গরিবদের মধ্যে। রঘু ডাকাতের পুরো নাম ছিল রঘু ঘোষ। তার জন্ম কোথায় ও কবে হয়েছিল তা আজ পর্যন্ত কেউ সঠিক বলতে পারে না। শোনা যায় তার ভাই বিধুভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন সপ্তগ্রামের ত্রিবেণীর উত্তর দিকে বাগবিজয়পুর গ্রামে। ত্রিবেণীতে নাকি রঘু ডাকাতের ডাকাতকালী মন্দিরটাও আসে। শোনা যায় সেখানেই নাকি সে গা ঢাকা দিতেন। তাই হয়তো সম্ভবত তার বাড়ি হতে পারে সপ্তগ্রামের ত্রিবেণীর কোথাও একটা। শোনা যায় সপ্তগ্রাম বন্দরে যাই জাহাজ আসতো তারা পড়তো রঘু ডাকাতের খপ্পরে। সে সময় বলতে গেলে ডাকাতি ছিল কয়েকটি গোষ্ঠীর জীবিকা। তবে রঘু কিন্তু জন্মগত ডাকাত ছিল না, সে ছিল একটি চাষির ছেলে, তাই চাষাবাদ ছিল তার জীবিকা। কিন্তু সে সময় ইংরেজরা নীল চাষ করার জন্য চাষিদের ধরে বেঁধে নীল চাষ করাতো, আর না করলেই হতো প্রাণঘাতী অত্যাচার। এমনি একবার তুলে নিয়ে যাওয়া হলো রঘুর বাবাকে। ইংরেজদের অত্যাচারে বেঘরে মারা পড়লেন রঘুর বাবা। তাই বাবার মৃত্যুর বদলা নিতে রঘুর মনে জ্বলে উঠল আগুন। রঘু বরাবরই লাঠি খেলায় পারদর্শী ছিল। তার সাথে জড়ো হলো রঘুর মতোই কয়েকটা একরোকা দামাল ছেলে। তারা প্রতিশোধ নিতে একের পর এক নীলকর সাহেব বা তাদের সাথ দেওয়া মুনির জমিদারদের ঘর কুটির লুটপাট ও পরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। আর তাদের লুট করা টাকা কড়ি ও ধন সম্পত্তি সবকিছু গরিবদের মধ্যে বিলিয়ে দিত। বলা যায় সেই সময় রঘু ও তার দলবল অত্যাচারী নীলকর সাহেবদের নাকানি চুমানি খাইয়ে ছেড়েছিল। আর এইভাবে ইংরেজদের অত্যাচারের পঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম নেয় সেই রঘু, অর্থাৎ কুখ্যাত সেই রঘু ডাকাত। শোনা যায় সেই রঘু ডাকাতের নাম ব্রিটেনের রানীর কাছ অব্দি পৌঁছে গেছিল এক সময়। বলা হয় রঘু যার ঘরে ডাকাতি করতেন তার আগে নাকি সেই ঘরে চিঠি দিয়ে জানিয়ে দিতেন যে কত তারিখে আর কোন সময় সে ডাকাতি করবে। তা সত্ত্বেও তাদের কেউ টিকিটিও ছুঁতে পারতেন না। রঘুর অত্যাচারে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছিল এক সময়। সেই সময় ডাকাত ধরার জন্য থানায় থানায় গঠন করা হয়েছিল বিশেষ একটি দপ্তর।
কিন্তু রঘুর দলকে ধরে এমন সাধ্যি কার? আসলে তাদের কেউ ঠিক মতন চিনত না, কারণ তারা সকালে ছিল চাষি আর রাত্রিরে ছিল মুনির জমিদারদের ত্রাস। এমন করে রঘু ও তার দল হয়ে উঠল ইংরেজ বিরোধী একটি দল, আর গরিবদের কাছে রঘু হয়ে উঠল ভগবান। ডাকাত তো অনেক শুনেছেন, কিন্তু ডাকাতের মধ্যে রাজ করে গেছে এক সময় ডাকাত রাজা রঘু ডাকাত।